এটি হচ্ছে যে হাতির খেদা জি, এলাকার নাম। বুঝতে পারছেন জি। হাতির খেদা। এখানে হাতির অভয়ারণ্য ছিল। বাগানটা আমরা যখন করছি এখানে, মানে বন জঙ্গল ছিল। কারণ আমরা ফেনী থেকে আসছি। ১ম এ অনেক কষ্ট হইছে। মাঝে, মাঝে মনে হইছে যে মনে হয় হবে না মনে হয়। কিন্তু তারপরে আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করে গেছি। আজকে ৪ বছরের মাথায় ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতেছি। কি প্রজাতির আম রয়েছে যেমন আমের এখানে মধ্যে? আছে বাড়িফোর আছে, ব্যানানা আছে, গরুমতি আছে, চিয়াংমাই আছে। তারপরে আপনার কিং চাকাপাত আছে, থ্রি টেস্ট আছে, মিয়াজাকি আছে, যেটাকে সূর্য ডিম বলে। তারপরে আপনার বুনাই কিং আছে। এভাবে প্রায় ২৫ জাতের উপরে আম আছে শুধু এখানে। আম? শুধু আমই আছে ২৫ জাতের উপরে। ভয় লাগে না এখানে? আপনি সমতলের মানুষ, পাহাড়ে আছেন। ১ম একটু ভয় লাগছিল। ১ম তো পুরোটা জঙ্গল ছিল। আমি একা ছিলাম। ওই সময় তো কোনো মানুষ ছিল না। ১ম আমি একাই ছিলাম। ঘর-টর এগুলো মানে ওই তেরপাল যেটা বলে এটা দিয়ে আসছিলাম আরকি। অনেক ভয় পাইছিলাম। আস্তে, আস্তে ইনশাআল্লাহ ভয় কেটে গেছে এখন। এখন আর মানে পাহাড় মনে হইতেছে না আমার কাছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24 এ। দর্শক, আমি আজকে রয়েছি আমাদের ফটিকছড়ি উপজেলার একেবারে উত্তর অঞ্চলে, অর্থাৎ ১ নং বাগানবাজার ইউনিয়নের হাতিরখেদা এলাকায়। এলাকার নাম শুনে বুঝে গেছেন এই এলাকাটি একসময় হাতির অভয়ারণ্য ছিল, হাতির খেদা। অর্থাৎ এখানকার মানুষ হাতিকে যখন তাড়িয়েছিল বা দৌড়িয়েছিল, ওই এখানের যারা বসবাসকারী তাদের মধ্যে কুমিল্লা অঞ্চলের মানুষ বেশি হওয়ায় তারা দৌড়ানিটা বা তাড়ানিটাকে খেদাও বলে তারা মানে সম্বোধন করে। এই খেদাতে গিয়ে অর্থাৎ দৌড়াতে গিয়েই নামকরণ করা হয়েছে হাতির খেদা। এখানে হাতির অভয়ারণ্য ছিল একসময়। আমরা সেই হাতির অভয়ারণ্যে এসেছি। হাতির অভয়ারণ্য কিন্তু এখন পরিণত হয়েছে আমের অভয়ারণ্যে। আমরা এসেছি মঞ্জিল এগ্রো ফার্মে। আ হাতিরখেদার এই এলাকাটিতে মঞ্জিল এগ্রো তারা ১৮ একর জায়গা জুড়ে ২৫ প্রজাতির ফলের চাষ করেছে। এখানে চিয়াংমাই থেকে শুরু করে রূপালি, আমরুপালি, থাইল্যান্ডি বানানা, তারপর হচ্ছে যে আপনার গৌরমতি, বাড়িফোর থেকে শুরু করে ২৫ প্রজাতির ফলের বাগান তাদের রয়েছে। নিচে জমি রয়েছে, জমি তারা করেছেন, পেয়ার চাষও করেছেন। এই বাগানে আমরা এসেছি। আমরা আজকে কথা বলবো যিনি এখানে মমিন ভাই রয়েছেন মঞ্জিল এগ্রোর, তার সাথে কথা বলবো কত একর জায়গা জুড়ে এবং কি পরিমাণ গাছ ফলনের আওতায় এসেছে, উৎপাদন কেমন হবে, তাদের সুখ-দুঃখ নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে যুক্ত আছেন বাগানবাজার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ছোট ভাই মোহাম্মদ হারুনুর রশিদ। তার সাথেও আমরা কথা বলবো তিনি কি ধরনের কৃষি পরামর্শ দিয়ে থাকেন তাদেরকে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। ফেটে যাওয়ার কারণ কি? এটা মূলত ২ টা কারণে ফাটে। একটা হচ্ছে যদি অতিরিক্ত পানি শোষণ করে তাহলে আমটা কি হয়ে যায়? ফেটে যায়। ফেটে যায়। আর মূল কারণ হচ্ছে যে যদি বোরনের কোনো ঘাটতি থাকে, এটা কি? ফলটা ফেটে যাবে। মূলত হচ্ছে বোরনের কারণে। আর অনেক সময় যদি ফল যদি অতিরিক্ত পরিপক্ক হয়ে যায় তখনও কি? ফেটে যায়। কামড়াটা ধরে রাখতে পারে না, তখন ফেটে যায়। তার মানে এটা পরিপক্ক হয়ে গেছে। পরিপক্ক হয়ে গেছে এটা। যেহেতু এখন আর বোরন দিলেও কোনো কাজ হবে না। কাজ হবে না। এখন যেহেতু পরিপক্ক হয়ে গেছে তাহলে আমগুলো এখন কি? হারভেস্ট করা যাবে। হারভেস্ট করা যাবে। মানে আগের জায়গাটা ঘিরে বাদ দিয়ে আগের জায়গা চলে যাবে। এখানে কাটি দিয়েছি। মানে আর আমটা এটা তো এতটুকু রাখবেন, ১ সেন্টিমিটার রাখবেন। ধরুন ১ ঘিরা ২ ঘিরা ৩ ঘিরা। মঈন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মঈন ভাই, এটি হচ্ছে যে হাতির খেদা জি, এলাকার নাম। বুঝতে পারছেন জি, হাতির খেদা। এখানে হাতির অভয়ারণ্য ছিল। জি। তো এখানে আপনারা আসলে কি পরিমাণ জায়গা জুড়ে আপনাদের এই মিশ্র প্রজাতির ফলের বাগান রয়েছে? আসলে এই বাগানটা আমরা যখন করছি এখানে, ওখানে পুরোটাই ছিল বাঁশবাগান, গাছ বাগান, অন্য মানে বন জঙ্গল ছিল। কারণ আমরা ফেনী থেকে আসছি। আমরা অনেকজনে মিলে এটা শেয়ারে করতেছি। ১ম এ অনেক কষ্ট হইছে। মাঝে, মাঝে মনে হইছে যে মনে হয় হবে না মনে হয়। কিন্তু তারপরে আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করে গেছি। আজকে ৪ বছরের মাথায় ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতেছি আপনাদের দোয়ায়। আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইতেছি যে আমরা নিরাপদ ফল খাবো, শাকসবজি, ফল এবং দেশবাসীও খাওয়ানোর জন্য একটা কি চেষ্টা করব এবং ভবিষ্যতে আমরা বাহিরে যদি সরকারি সহায়তা থাকে তাহলে আমরা বাইরের রাষ্ট্রে এটাকে ইম্পোর্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা কারণ হচ্ছে যে যুবকরা আজকে বেকার ঘুরতেছে। আমরাও চাইতেছি যে আমাদের মাধ্যমে আমাদেরকে দেখে তারাও
এদিকে উদ্বুদ্ধ হোক কৃষিকাজ করার জন্য, কৃষি সেক্টরে আসুক। আর আমাদের এই বাগানের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রায় ২০-২৫ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা চাইতেছি যে এখানে যে ১০০ জনের একটা কর্মসংস্থান সৃষ্টি হোক, তারা এখান থেকে জীবিকা নির্বাহ করুক। আমরাও উপকৃত হই, তারাও যেন কি উপকৃত হয়। আলহামদুলিল্লাহ আমাদের বাগান মোটামুটি আবাদের ১/৩ আবাদ হয়ে গেছে। বাকি ১ বাকি রয়েছে। এই বছরের ভিতরে ইনশাআল্লাহ পুরাটা আমরা আবাদ করে ফেলবো এবং বাউন্ডারি দিয়ে ফেলবো। বাকি এখানে আমাদের প্রায় ২৫ জাতের আম, আরও বিদেশি জাতসহ প্রায় ১০,০০০ এর মতো গাছ আছে আমাদের এখানে। এবং আগামী বছর থেকে আমরা ওগুলো থেকেও ফল পাবো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে বিভিন্ন জাতের কয়েকটা জাত আম হারভেস্টিং করা শেষ। গ্রাহক আমাদের আম খেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করতেছে। কি কি আছে প্রজাতির আম রয়েছে যেমন আমের এখানে মধ্যে? আছে বাড়িফোর আছে, ব্যানানা আছে, গরুমতি আছে, সিয়াংমাই আছে। তারপরে আপনার কিং চাকাপাত আছে, থ্রি টেস্ট আছে, মিয়াজাকি আছে, যেটাকে সূর্য ডিম বলে। তারপরে আপনার বুনাই কিং আছে। এভাবে প্রায় ২৫ জাতের উপরে আম আছে শুধু এখানে। আম? শুধু আমই আছে ২৫ জাতের উপরে। আম ছাড়া আর কি কি ফল আম ছাড়া রয়েছে? যেমন আমাদের আছে যেমন লঙ্ঘান আছে, লটকন আছে, বারোমাসি পিং কাঁঠাল আছে, বড়ই আছে, পেয়ারা আছে, পেঁপে আছে। তারপর সবজি ইত্যাদি অনেকগুলাই আছে আমাদের এখানে। এই টোটাল ১৮ একর ভূমিতে আপনারা যে কত বছর আগে এখানে চাষাবাদ শুরু করেছেন, কি পরিমাণ বিনিয়োগ করেছেন আপনারা পুঁজি? আমরা এখানে ২০২০ সাল থেকে শুরু করছি। ২০২০ সাল থেকে শুরু করে আমাদের জায়গা কিনা বাবদ প্রায় ৳১.৫ কোটি। বাকি গাছ-গাছড়া বা এও বাবদ ৳৫০,০০,০০০ মতো আমাদের এখানে ইনভেস্ট হয়। প্রায় ৳২ কোটি মতো ইনভেস্ট এখানে আমাদের করা আছে অলরেডি। প্রতিনিয়ত পুঁজি বিনিয়োগ করছেন আপনারা। জি, জি, তাহলে এবছর যে পরিমাণ আপনার গাছ ফলন হয়েছে, জি। কি পরিমাণ আপনি বিক্রির আশা করছেন এবং এতে করে আপনার খরচ বাদ দিয়ে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের কেমন আশা করছেন এবছর? এখন তো গাছ আমাদের আম গাছগুলা ৩য় বছর আরকি এবছর। এবছর ফলন গাছও ছোট, সেই হিসেবে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাজার ঠিক থাকে, দাম পাই আরকি, তাহলে আমরা তো ৳১৫-২০ লাখ বিক্রি করতে পারবো। তার মধ্যে খরচ বাদ দিয়ে আমাদের জন্য তো ৬-৭ লাখ বা ১০ লাখ থাকবে এরকম আরকি। এরকম যদি আসবে। জি, এবার তো আমের মোটামুটি বাম্পার ফলন হয়েছে, জি, বিশেষ জি, করে রূপালী। জি, রূপালি আলহামদুলিল্লাহ আমাদের বাগানে যতগুলা জাত আছে সবগুলো আলহামদুলিল্লাহ ফলন অত্যন্ত ভালো ভালো হয়েছে। হইছে। জি। হারভেস্টিং কি শুরু করেছেন? হারভেস্টিং অলরেডি ৩ জাত শেষ। যেমন কোনটা? যেমন আমাদের কিউ সেবা শেষ, তারপরে হানি ডিউ শেষ, তারপরে রেড পালমার শেষ। এখন চলমান হচ্ছে ব্যানানা। তারপর আজকে থেকে আবার রুফালিও হারভেস্টিং শুরু করব ইনশাআল্লাহ। শুরু করেছেন? আমরা মানে গাছের ভিতরে ২-১ টা না পাকলে আমরা ফল হারভেস্টিং করি না। মানে পূর্ণ পরিপক্ক না যে হলে পরে হারভেস্টিং করেন হারভেস্টিং না। করি না। যে অনেকদিন চেক করি যে আসলে আসছে কিনা বারবার চেক করার পরে আমরা হারভেস্টিং, কেননা আমরা কোনো কেমিক্যাল দিয়ে পাকাই না। মানে কোনো কেমিক্যাল থাকবে না আমাদের আমে। আ অনেকে বলে যে কেমিক্যাল বা ফরমালিন দিয়ে কালার আনা হয়। এই ধরনের কোনো কিছু কি না, আপনারা না, আমরা একদম অরিজিনাল যেটা প্রাকৃতিক কালার এটাই। ন্যাচারালি? যে এটা আনা যায় কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমাদের কাছে ধৈর্য নাই। আমরা তো চাই তাড়াতাড়ি কিভাবে বিক্রি করা যায়। এই কারণে একটু ধৈর্য ধরলে সব আমের কালার আসবে। অর্থাৎ আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রাকৃতিকভাবে জি, উৎপাদিত আমটা আপনি গ্রাহককে কীটনাশকবিহীন ঠিক জি। এ কীটনাশক গ্রাহক দিতে হবে কিন্তু না একটা ফরমালিনবিহীন বা ফরমালিনবিহীন। ফরমালিন দিব না। কার্বোহাইড্রেট বা ইথোফিন দিয়ে পাকানো যে ইয়েটা ওইটা আমরা করব না। বাকি এই যেন আমাদের গ্রাহকরা খায় সন্তুষ্টি পায়। দেশবাসীর জন্য সুস্থ থাকে। মানুষ তো আজকে সুস্থ থাকার জন্য কিন্তু বুঝতেছে না এরা যে এটাতে এই ইথোফিন দিয়ে পাকাইতেছে বা আ ফরমালিন দিয়ে পাকাইতেছে। কিন্তু এজন্য একটু দাম বেশি হলেও নির্দিষ্ট বাগানে থেকে আম খাওয়া ভালো। আমি মনে করি। কিন্তু আগে কি করতেন আপনি আসলে? এই জগতে আসার আগে কি আমি করতেন? মাদ্রাসা পড়াইছি, তারপরে বিদেশ চলে গেছিলাম। প্রবাসে যে ছিলেন, প্রবাসী মাদ্রাসা ছিলাম। শিক্ষকতা করছেন। শিক্ষকতা করছি। অ্যারাবিক লাইনে যে পড়ালেখা করছেন। অ্যারাবিক লাইনে। কৃষি সেক্টরে কিভাবে আপনার পদার্পণটা? কৃষি এদিকে সেক্টর কিভাবে আসলেন? কৃষি সেক্টর আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি জামিয়া রশিদিয়া, ওইটা মানে একটা ছাত্র এখানে শুধু পড়ায় না। মানে তাদেরকে একবারে সর্বদিক থেকে তৈরি করে উঠায়। যেমন মাছ চাষ, তারপরে এখানে আপনার গরু, ছাগল, মুরগি আপনি কি সবগুলো এখানে শিখতে পারবেন আপনি। মানে ক্লাস বাদ দিয়ে না, অবসর টাইমে আসর থেকে মাগরিব পর্যন্ত ওইটা প্রত্যেক ক্লাসে আলাদা, আলাদা ভাগ থাকে। ওইখান থেকে আমার কৃষির প্রতি একটু এই মাদ্রাসাটা অনুপ্রেরণা। কোথায়? এটা ফেনী জামিয়া রশিদিয়া ফেনীতে অবস্থিত। ফেনীতে। জি, অর্থাৎ আপনি ছাত্র জীবন থেকেই নিজেকে ওইখানকার যারা আপনাদের শিক্ষকরা রয়েছেন, জি, ওস্তাদেরা রয়েছেন, জি। তারা আপনাদেরকে বাস্তব জীবনের জন্য অলরাউন্ডার করে তৈরি অলরাউন্ডার করে। করে ফেলছে। এরপর থেকে এদিকে ঝুঁকলেন আপনি। এদিকে ঢুকেছি। বিদেশ গেছি আমার একটা আশা ছিল যে যেখানে যাই ভবিষ্যতে একটা কি করব। মানে কৃষির দিকে ঝোঁক ছিল একটা। যেমন বিভিন্ন ভিডিও দেখতাম, দেখতাম। এটা ছোটকাল থেকে একটা অভ্যাস ছিল আরকি। আপনি তো সমতলের মানুষ। জি, পাহাড়ে এসেছেন। এখানে অনেক পরিশ্রম করতে হয়, কায়িক শ্রম দিতে হয়। জি,
তো এই আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে দুনিয়াতে একটা প্রবাদ রয়েছে। প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীর হাত থাকে বা অনুপ্রেরণা থাকে। জি। সেক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে? আসলে আমার অনুপ্রেরণা ধরতে গেলে আমার মা, আমার ওয়াইফ। মানে এরা আমি যখনই ভেঙে পড়ি তখন এরা আমাকে সাহস যোগায়। যে সফলতা আসবেই, একটু কষ্ট করতে হবে। এই কারণে দেখা যায় আমার ওয়াইফ এখানে থাকে কিন্তু এই যে সমতলের মানুষ কিন্তু এখানেই থাকে। আপনার সাথেই আছে। আপনার সাথে আছে। জি, আমার মানে সাথেই আছে। আপনার পরিশ্রমের ভাগীদার হয়ে গেছে। ভাগীদার হয়ে পুরা সে আমার সমানে কষ্ট করে ভিতরের সাইডে। টোটাল এই কৃষি জগতে যখন জি, কাজ করেন এখানে তো ধরেন বিভিন্ন ধরনের কীটনাশক দিতে হয়, বিভিন্ন সময়ে পরামর্শ নিতে হয়। জি। কোন সময় কি কীটনাশকটা দিবেন, তার পোকার আক্রমণ থেকে প্রতিরোধ করা আমকে, পূর্ণ হারভেস্টিং হওয়া। এইগুলো ক্ষেত্রে কৃষি অফিস থেকে কি ধরনের পরামর্শ পেয়েছেন? আলহামদুলিল্লাহ আমাদের কৃষি অফিসার অনেক ভালো। উনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। যেকোনো বিষয় আমি বুঝতেছি না, সাথে, সাথে আমি WhatsApp এ ফটো উঠায় পাঠায় দিয়েছি, "ভাই আমি তো এটা বুঝতেছি না কি সমস্যা?" সাথে, সাথে উনি আনসার করে। যদি বেশি সমস্যা উনি সাথে, সাথে চলে আসে বাগানে এবং সার্বিক সহযোগিতা মানে সব দিক থেকে উনি সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। ভয় লাগে না এখানে? আপনি সমতলের মানুষ, পাহাড়ে আছেন। ১ম একটু ভয় লাগছিল। ১ম তো পুরোটা জঙ্গল ছিল। আমি একা ছিলাম। ওই সময় তো কোনো মানুষ ছিল না। ১ম আমি একাই ছিলাম। ঘর-টর এগুলো মানে ওই তেরপাল যেটা বলে এটা দিয়ে আসছিলাম আরকি। অনেক ভয় পাইছিলাম। আস্তে, আস্তে ইনশাআল্লাহ ভয় কেটে গেছে এখন। এখন আর মানে পাহাড় মনে হইতেছে না আমার কাছে। মুইন ভাই আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? তুলনামূলক যদি বলেন একটু। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এটার কারণটা কি? যেমন আমি নিরাপদ খাদ্য আমি নিজে খাইতে পারতেছি। আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি। আমার মা-বাবার খাওয়াতে পারতেছি। এবং আমার দেশবাসীকে খাওয়াতে পারছি। এটা হচ্ছে আমার বড় ইয়ে যে তাদেরকে আমি নিরাপদ খাবারটুকু তাদের দিতেছি। এটা একা আত্মতৃপ্তি। এটাই আত্মতৃপ্তি। যখন এই সন্তানকে যখন পিতামাতারা জন্ম দেওয়ার পর লালন-পালন করে সন্তানের কাছে, এটাও তো আপনার সন্তানের মতন। জি, জি। হ্যাঁ, যদিও আপনাদের অনেক শেয়ার হোল্ডার আছে কিন্তু পুরো বাগানটাতে আপনি এখানে বিচরণ করেন, জি, প্রতিনিয়ত জি। শ্রম দেন। তো এই যে সন্তানগুলো যখন তাদের ফল দেয়া শুরু করে, তখন যখন এগুলো ধরেন বা হারভেস্টিং করেন, মানুষকে খাওয়ান, বিক্রি করেন, তখনকার অনুভূতিটা কেমন আপনার? আসলে এই অনুভূতিটা আমি বু আ মা বু বুঝাইয়া বলতে পারব না যে আমার এত ভালো লাগে। কেননা প্রত্যেকটা গাছ আমি মনে করি আমার বাচ্চার মতো। আমি প্রত্যেকটা গাছের গোড়ায়, গোড়ায় সপ্তাহে ১ দিন না হইলেও যাই। মানে সপ্তাহে আমার জন্য প্রত্যেকটা কার কি সমস্যা, সমস্যাগুলো দেখি এবং ওগুলো সমাধান করার চেষ্টা করি। মানে এদের যদি একটা গাছ যদি মারা যায় আমার মনে হয় আমার বাচ্চা অসুস্থ কলিজা হইলে আঘাত যে লাগে। কষ্ট এর কলিজায় আঘাত লাগে। যদি বা একটা ছাগল মারা গেলে বা গরু অসুস্থ হইলে আমার নিজের খানা-দানা বন্ধ হয়ে যায়। অবস্থা এমন হয়ে যায়। আ আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই আমাদের যে মাটি, জি, পাহাড়ি মাটি, টিলা শ্রেণীর মাটি, যে চিয়াংমাই, চায়না আমের চাষ, জি, এখানে আপনি সফল হয়েছেন। জি। তো আমাদের এই মাটিতে আপনি কি মনে করেন হরেক বছর যদি চেষ্টা করা হয়, প্রত্যেক প্রজাতির ফলনই হবে এটা কি আপনার ধারণা হয়? আসলে যদি সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে মানে যেকোনো জিনিস চাষ করবেন। আমাদের এখানে ১০০ প্রজাতির মতো গাছ আছে, দেশি বিদেশি। আমাদের সবগুলার ভিতরে সাকসেস মানে ফল দেয়। এজন্য সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে করতে হবে। নিজে, নিজে করলে হবে না। চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ সফলতা আসবে। সর্বশেষ আপনি সমতল থেকে সেই সুদূর ফেনীর ফুলগাজী থেকে এসে পাহাড়ে, যেখানে হাতির অভয়ারণ্য ছিল, বন-জঙ্গল, সাপ-বিচ্ছু এবং বন্যপ্রাণীর এক ধরনের অভয়ারণ্য ছিল। সেখানে আপনি এসে আজকে ২৫ প্রজাতির মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন। আপনি চেষ্টা করেছেন, একটা টার্গেট ছিল আপনার, ভবিষ্যতে এটা করবেন। আপনি সফল হয়েছেন। হুম, আমাদের দেশের অনেক তরুণ শিক্ষিত, আধা শিক্ষিত বেকাররা রয়েছে যারা লক্ষ, লক্ষ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমান। আপনিও প্রবাস থেকে ঘুরে এসেছেন। তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা কোনো বার্তা আছে অবশ্যই। কিনা? আসলে আমরা অনেকে ভয় করি। এজন্য ১ম এ প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা হবে। হইলে ইনশাআল্লাহ আপনার দ্বারা সফলতা আসবেই। এজন্য চেষ্টা শুরু করে দিতে হবে। আপনার যতটুকু জায়গা আছে ওইটা নিয়ে শুরু করেন। দেখবেন সফলতা আপনার কাছে আসবে। বেকার বসে না থেকে আপনি সফলতা শুরু করেন। মানুষ আপনাকে অনেক কিছু বলবে যে, এটা এই কাজ কেন আসলো? কৃষিকাজ। এটা তো একটা অসম্মানের কাজ। আসলে কৃষিকে আপনার বড় হয়ে দেখতে হবে। আমাকে আমাকে একজনে বলছে যে, "এটার দ্বারা হবে না।" যেকোনো একজন লোকে বলছিল। তখন থেকে আমি এটাকে প্রতিজ্ঞা করেছি যে, আমার দ্বারা হতেই হবে। যখন আমি ভেঙে পড়ছি, ওই কথাটা আমার দিমাগে ঘুরতেছে, না, আমার দ্বারা হতেই হবে। ইনশাআল্লাহ আমি হয়ে ছাড়বো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো এইভাবে আমরা যদি প্রতিজ্ঞা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। যেকোনো কাজেই নেমে পড়তে হবে, বসে থাকার সুযোগ নেই। মানজিল এগ্রোর কৃষি অর্থাৎ এগ্রো ছাড়া
মানজিল, আপনার যে সংগঠন মানজিল, জি। এটার আর কি কি প্রকল্প রয়েছে আপনাদের? মানজিল এগ্রো এটা একটা ব্যান্ড, এটার চেয়ারম্যান হচ্ছে যে জামাল ভাই। উনার আরো অনেক কিছু আছে। কিন্তু বাকি এটার মধ্যে আমাদের সবার শেয়ার আরকি। আর কি কি প্রকল্প আছে আপনাদের? প্রকল্পের মধ্যে হাউজিং আছে, গার্মেন্টস লাইনে আছে, দোকান আছে ইত্যাদি এগুলো আরকি। জামাল ভাই কি আপনাদের ফেনীর এলাকার? জি, জামাল ভাই এখানে বেশিরভাগই আমাদের ফেনীর উনি কি আসেন এখানে? আসে। উনি সপ্তাহে ১৫ দিনে একবার আসে। জামাল ভাই আছে, মাসুদ ভাই। আচ্ছা, যেমন আমার ম্যানেজমেন্টে ৬-৭ জন আছে। আচ্ছা। এরা কন্টিনিউয়াস আসেন। কন্টিনিউ আসে বা যেকোনো কাজ করতে ওদের সাথে পরামর্শ করি। তো মঈন ভাই, ধন্যবাদ আপনাকে আপনার আচ্ছা, সফলতার গল্প শোনার জন্য। আ আপনি সফল হয়েছেন এই হাতির খেদায় এসে। এবং আপনার যে সফলতার গল্প শুনলাম, আমরা আগামীতে ভবিষ্যতে আপনার আরো সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ দোয়া চাই। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। দর্শক, আমরা আজকে এসেছি ফটিকছড়ি উপজেলার বাগান বাজারের হাতির খেদা এলাকায়। এই এই জায়গাটিতে একসময় হাতির অভয়ারণ্য ছিল। আজকে সেই জায়গাটি হয়ে উঠেছে ২৫ প্রজাতির মিশ্র ফলের অভয়ারণ্যে। এখানে ফেনীর মানজিল এগ্রো তারা সৃষ্টি করেছেন প্রায় ১৮ একর জায়গা জুড়ে মিশ্র প্রজাতির ফলের বাগান। ২০২০ সাল থেকে তাদের এই প্রজেক্ট শুরু হয় এবং এখনো পর্যন্ত তাদের এবছর যে ফলন হয়েছে সেটি অনেকটা বাম্পার ফলন। আমরা মানজিল এগ্রোর যিনি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, মঈন ভাইয়ের সাথে কথা বলে যেটা জেনেছি, আমাদের দেশের যারা বেকার তরুণ রয়েছে, তারা লক্ষ, লক্ষ টাকা খরচ করে বিদেশে পাড়ি না জমিয়ে এ ধরনের পরিত্যক্ত জায়গাতে যদি তাদের লক্ষ্য ঠিক রেখে যদি পুঁজি বিনিয়োগ করে স্বল্প পরিসরে এ ধরনের ফলজ বাগান সৃষ্টি করা হয় বা তৈরি করা হয়, তাহলে পরে মুমিন ভাইরা যেমন সফল হয়েছেন, তারাও একসময় সফলতার মুখ দেখবে। হাতিরখেদা এলাকায় মানজিল এগ্রোর ১৮ একর জায়গা জুড়ে যে ২৫ একরের বিশাল আকারের ফলজ বাগান রয়েছে, এখানে যেমন একদিকে সৃষ্টি হয়েছে আত্মকর্মসংস্থানের, তেমনি এখানকার উৎপাদিত ফল স্থানীয় বাজারে বিক্রি করে তারা অর্জন করছে বিপুল পরিমাণ রাজস্ব, ভূমিকা রাখছে জাতীয় অর্থনীতিতে। দর্শক, হাতির খেদার মতো এ ধরনের পরিত্যক্ত হাতির অভয়ারণ্যগুলো ধীরে ধীরে হয়ে উঠুক এ ধরনের মিশ্র প্রজাতির ফলের বাগানে, এমনটাই প্রত্যাশা এখানকার স্থানীয়দের। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, হাতিরখেদা, বাগানবাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম।